প্রিয় এসএসসি, এইচএসসি দাখিল আলিম শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে তোমাদের ইংরেজি গ্রামারের উপরে একটি দীর্ঘমেয়াদী বেসিক টু অ্যাডভান্স কোর্স লঞ্চ করা হয়েছে এবং সেই কোর্সটির আমরা কিন্তু এখন যে টপিকটি শিখছি সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। ইংরেজি গ্রামারের অনেকটা কঠিন, অনেকটা জটিল যে টপিকগুলি আছে তার ভিতরে ট্রান্সফরমেশনকে একটি হিসেবে বিবেচনা করা হয়। সুতরাং যারা এই টপিকটিতে উইক বলে এখনো মনে করতেছি, তাদেরকে অবশ্যই এই ক্লাসটি ভালো করে দেখতে হবে। আমরা আজকে ট্রান্সফরমেশনের জাস্ট ২য় ক্লাসে আছি। যারা ১ম ক্লাসটি দেখি নাই তাদেরকে অবশ্যই ১ম ক্লাস দেখতে হবে। তার কারণ ১ম ক্লাসটি হচ্ছে ট্রান্সফরমেশনের বেসিক বা বলতে গেলে ভেরি বেসিক। অর্থাৎ ট্রান্সফরমেশন জিনিসটা কি? কোন বিষয়ের মধ্যে আমরা ট্রান্সফরমেশন করি বা ট্রান্সফরমেশন বলতে আসলে মূলত কি বোঝানো হয়? এই বিষয়গুলো আমরা ১ম ক্লাসে আলোচনা করেছি। আজকে কিন্তু তার ২য় ক্লাস। অর্থাৎ আমরা ট্রান্সফরমেশনের একেবারে ১ম দিকে আছি। আমরা ট্রান্সফরমেশনের উপরে বেশ কিছু ক্লাস নিব এবং সবগুলো ক্লাস মিলে প্রত্যেকের কাছে এইটুকু নিশ্চিত করতে পারি যে ট্রান্সফরমেশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সেটা হোক অ্যাফার্মেটিভ, নেগেটিভ বা অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভ এই ধরনের ট্রান্সফরমেশন অথবা সেটা হোক সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ট্রান্সফরমেশন। সুদীর্ঘ ২১ বছরের অভিজ্ঞতায় আমি সোহেল স্যার তোমাদের সাথে আছি। সুতরাং ক্লাসটি দেখতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটিতে। পাশাপাশি বেল বাটনে প্রেস করতে হবে যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের সেলফোনে। সো আমরা চলে যেতে চাই আমাদের আজকের ২য় ক্লাস ট্রান্সফরমেশন উপরে। আমরা ২য় ক্লাসে কি করতে যাচ্ছি? ২য় ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে ট্রান্সফরমেশনের যে ১ম ভাগ অর্থ অনুসারে প্রকারভেদ সেইটা শুরু করব। তাহলে অর্থ অনুসারে প্রকারভেদের ১ম বিষয়টা ছিল অ্যাফার্মেটিভ নেগেটিভ অথবা নেগেটিভ অ্যাফার্মেটিভ ট্রান্সফরমেশন। তো আমাদের ১ম আজকে শেখার বিষয় হচ্ছে সেই অংশটা হ্যাঁ বোধক, না বোধক, না বোধক, হ্যাঁ বোধকের ট্রান্সফরমেশন। আমরা যদি ৬ টা রুল মনে রাখি, ৬ টা নিয়ম মনে রাখি, তাহলে সকল হ্যাঁ বোধক বাক্যকে না বোধক করতে পারবো। সকল না বোধক বাক্যকেও কিন্তু আমরা হ্যাঁ বোধক করতে পারবো। কয়টা রুল মনে রাখতে হবে? ৬ টা রুল। এই ৬ টা রুল আমরা এট এ গ্ল্যান্স মানে এক পলকে একটু দেখে নিতে চাই। প্রথমত ১ নম্বর রুলটি হচ্ছে নেগেটিভ করব, বিপরীত লিখব। আসলে এটা দিয়ে কি বুঝাচ্ছি এটা এখন জানার দরকার নেই। আমরা এটা পরে শিখব। প্রতিটা রুল শিখব। ১ম টা হলো নেগেটিভ করব, বিপরীত লিখব। ওকে, পরেরটা হচ্ছে অনলি অ্যালোন যদি থাকে, অনলি অথবা অ্যালোন যদি থাকে তাহলে নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান, নট লেস দ্যান এগুলো ব্যবহার করতে হবে। অনলি বা অ্যালোন থাকলে নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান, নট লেস দ্যান ব্যবহার করতে হবে। তারপরে মাস্ট অথবা হ্যাভ টু থাকলে ক্যানট বাট ভার্বের বেস ফর্ম অথবা ক্যানট হেল্প ভার্বের আইএনজি ফর্ম। অর্থাৎ এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। ৬ টা পয়েন্ট মনে রাখতেই হবে। কিভাবে এটা এপ্লাই করি ওইটা বুঝতে হবে। কিন্তু এই ৬ টা পয়েন্ট অবশ্যই মনে রাখতে হবে। তারপরে এভরি প্লাস নাউন যদি থাকে বা এভরি প্লাস প্রোনাউন যদি থাকে তাহলে দেয়ার ইজ নো প্লাস নাউন প্রোনাউন তারপরে বাট প্লাস বাকি অংশ হবে। তাহলে এভরি প্লাস নাউন প্রোনাউন এটা থাকলে কি হবে? দেয়ার ইজ নো প্লাস নাউন প্রোনাউন বাট প্লাস বাকি অংশ। তারপরে অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার দ্যান দিয়ে করতে হবে এবং বোথ এন্ড থাকলে নট অনলি বাট অলসো হবে। সো এই ৬ টা কথা প্রথমত মনে রাখতে হবে যে আমি যদি হ্যাঁ বোধক থেকে না বোধকে যাই অথবা না বোধক থেকে হ্যাঁ বোধকে আসি, যেটাই করি না কেন এই ৬ টা ঘটনার ভিতরেই ঘটবে। অর্থাৎ ১ম এ আমরা হ্যাঁ বোধক থেকে না বোধক করার সময় নেগেটিভ করব, বিপরীত লিখব। তারপরে কি করব? তারপরে ২য় রুলটা হচ্ছে যদি বাক্যের ভিতরে অনলি বা অ্যালোন থাকে তাহলে নান বাট অথবা নাথিং বাট অথবা নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করব। কোনটা কোথায় হবে বিস্তারিত আলোচনা আসবে কিছুক্ষণের মধ্যেই। মাস্ট অথবা হ্যাভ টু থাকলে ক্যানট বাট ভার্বের বেস ফর্ম অথবা ক্যানট হেল্প ভার্বের আইএনজি ফর্ম হবে। যদি এভরি প্লাস নাউন থাকে বা এভরি প্লাস প্রোনাউন থাকে তাহলে দেয়ার ইজ নো প্লাস নাউন প্রোনাউন বাট প্লাস বাকি অংশ হবে। কিভাবে হবে এটা পরে এই কথাটুকু আগে মনে রাখতে হবে। তাহলে আমরা নিয়মটা বুঝে নিলে এই ৬ টা মনে রাখলে পরীক্ষার হলে যদি ট্রান্সফরমেশন আসে হ্যাঁ বোধক দিয়ে বলে না বোধক করো, আমরা পারবো। না বোধক দিয়ে যদি বলে হ্যাঁ বোধক করো তাহলেও আমরা পারবো। তবে অবশ্যই সেটা এই ৬ টা মনে রাখতে হবে। সো আমরা একটা, একটা করে শিখতে চাই। আমাদের ১ম যে রুলটা অ্যাফার্মেটিভ নেগেটিভ এর ১ম রুলটা হচ্ছে নেগেটিভ করব, বিপরীত লিখব। এটা দিয়ে আসলে কি বুঝাইতেছি? নেগেটিভ করব মানে প্রথমত কনভার্সন এর নিয়ম মেনে নেগেটিভ করব। কনভার্সন এর নিয়মটা কি? আমরা যদি বাক্যের মধ্যে অক্সিলারি পাই তার সাথে নট লাগাই দিলে নেগেটিভ হয়ে যাবে। বাক্যের মধ্যে ইজ আছে লিখে দিব ইজ নট। বাক্যের মধ্যে ক্যান আছে লিখে দিব ক্যান নট। বাক্যের মধ্যে হ্যাভ আছে লিখে দিব হ্যাভ নট।
অর্থাৎ অক্সিলারি থাকলে তার সাথে নট লিখে দিলেই নেগেটিভ হয়ে যাবে। যদি একের বেশি অক্সিলারি থাকে তাহলে প্রথম অক্সিলারির সাথে নট লিখে দিলেই নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ করার পরে কি করব? নেগেটিভ করার পরে বিপরীত লিখব। তার মানে নেগেটিভ করা শেষ, বাক্যের বাকি যে অংশটা রয়েছে ওই অংশকে আমরা বিপরীত লিখব। কারণ বিপরীত লিখব মানে কি? আমরা হয়তোবা ওই ওয়ার্ডের বিপরীত শব্দ লিখব, মানে অ্যান্টোনিম লিখব, অথবা কখনো ওই ওয়ার্ডের বিপরীত বোধক কোনো একটা শব্দ লিখব যেটা ডাইরেক্ট অ্যান্টোনিম না। প্রশ্ন হচ্ছে কোন ওয়ার্ডের বিপরীত লিখব? আমরা সেটা নিয়ে এখন আলোচনা করতে চাই। একটা এক্সাম্পল দেখলে বিষয়টা ক্লিয়ার হবে। হি ইজ অনেস্ট। যদি এই বাক্যটাকে বলা হয় নেগেটিভ করো, তাহলে আমরা প্রথমত কি করব? নেগেটিভ করব। তাহলে নেগেটিভ করার জন্য আমরা কি করব? এই যে অক্সিলারি আছে তাহলে আমরা বলবো এটা হবে হি ইজ নট। এই যে নেগেটিভ করা শেষ। তারপরে কাজটা কি? বিপরীত লিখব। এখন এই ইজ নট পর্যন্ত হয়ে যাওয়ার পরে বাক্যে বাকি রইল কি? একটা ওয়ার্ড। তাহলে এই ওয়ার্ডটাই আমি বিপরীত লিখব। অনেস্টের বিপরীত শব্দ হচ্ছে ডিসঅনেস্ট। তাহলে বাক্যটি কিন্তু ট্রান্সফরমেশন হয়ে গেল এবং আমরা বুঝতে পারতেছি হি ইজ অনেস্টের যে মিনিং, হি ইজ নট ডিসঅনেস্ট এর মিনিং কিন্তু একই আছে। যেমন হি ইজ অনেস্ট মানে সে হলো সৎ, আর হি ইজ নট ডিসঅনেস্ট মানে সে অসৎ নয়, তার মানে সে সৎ। আশা করি বোঝাই যাচ্ছে আমরা এই রুলটা দিয়ে কি বলেছি। নেগেটিভ করব, বিপরীত লিখব। এখানে আমাদের সমস্যা হলো দুইটা। প্রথম কথা, এই যে বিপরীত লিখবো এটা কার বিপরীত লিখবো? এখানে একটাই ওয়ার্ড ছিল, তাই আমাদের টেনশন করা লাগে নাই। আমরা এই ওয়ার্ডটারই বিপরীতে লিখেছি বা লিখতে হয়েছে। কিন্তু যদি এখানে অনেকগুলো ওয়ার্ড থাকে তখন আমি কোন ওয়ার্ডটার বিপরীত লিখবো এটা একটা মেজর কনসার্ন। আরেকটা বিষয় হচ্ছে পরীক্ষার হলে যদি আমি সেই বিপরীত লিখবো, বিপরীতটাই না জানি তাহলে লিখবো কি করে? এখানে একটা মেজর সমস্যা আছে। এই দুইটা সমস্যার সমাধান করতে পারলেই আমরা এই রুলটা অ্যাপ্লাই করতে পারবো। মনে রাখতে হবে অ্যাফার্মেটিভ নেগেটিভ, নেগেটিভ অ্যাফার্মেটিভের সবচেয়ে বেশি আসা বিগত বোর্ড পরীক্ষাগুলোতে সবচেয়ে বেশি আসা রুল কিন্তু এইটাই। অর্থাৎ নেগেটিভ করতে হবে, বিপরীতও লিখতে হবে। এখানে প্রথমত বলি কার কার বিপরীত করব সেটা আমি একটু পরেই বলবো। কিন্তু বিপরীতটা না জানলে এখানে আমি কোনো সমাধান দিতে পারবো না। অবশ্যই ওয়ার্ডের বিপরীতটা জানতে হবে প্রচুর প্র্যাকটিস করার মধ্য দিয়ে। অর্থাৎ রুলটা শেখা হয়ে গেলেই আমরা মাঠে নেমে পড়বো, প্রচুর প্র্যাকটিস করব। যদি কোনো ওয়ার্ডের বিপরীতটা না জানি তাহলে সেই ওয়ার্ডের বিপরীতটা জানার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব, যাতে পরবর্তীতে এই বিপরীতটা আমি অন্য কোনো জায়গায় আবারও ব্যবহার করতে পারি। তো প্রথম কথা, বিপরীত করব কার? কার বিপরীত করব? তো বিপরীত করার বিষয়টা হচ্ছে এরকমের যে আমি প্রথমত অ্যাডজেক্টিভের অথবা অ্যাডভার্বের বা ভার্বের বা নাউনের বা প্রিপজিশনের এই ৫ টা জিনিসের বিপরীত করব। অর্থাৎ আমি প্রথমত নেগেটিভ করে নিলাম। করার পরে বাকি অংশের মধ্যে খুঁজবো যে অ্যাডজেক্টিভ আছে কিনা যার বিপরীত করা যায়। যদি অ্যাডজেক্টিভ না থাকে তাহলে হয়তোবা অ্যাডভার্ব আছে, তারপর হয়তোবা ভার্ব আছে। এখন এখানে যা লেখা হয়েছে সিরিয়ালটা কিন্তু অগ্রাধিকারের সিরিয়াল না। বরং এটা হচ্ছে পরীক্ষায় আসা প্রশ্নগুলোর মধ্যে বেশিরভাগ সময়ই অ্যাডজেক্টিভের বিপরীত চাওয়া হয়। তাই আমি অ্যাডজেক্টিভটা সবার উপরে রেখে সবার কাছে বেশি গ্রহণযোগ্য করার চেষ্টা করেছি। কিন্তু অ্যাডভার্বও এসে পড়তে পারে, কখনো ভার্ব আসতে পারে। কার বিপরীত লিখবো এটা ওই বাক্যটা বলে দিবে। এখানে বাক্যের ভিতরে বেশিরভাগ সময় বোর্ড পরীক্ষাগুলোতে অ্যাডজেক্টিভের বিপরীতই লেখা হয়, তাই অ্যাডজেক্টিভটা ১ নম্বরে লেখা হয়েছে। সবচেয়ে কম পরিমাণ প্রশ্ন আসে এই প্রিপজিশন থেকে। তো এটাও কিন্তু হতে পারে। অর্থাৎ আমি যদি এভাবে একটা বাক্য বলি যে হি লাভস, হি লাভস ধরি প্লেইং, সে খেলা পছন্দ করে। এখন আমি যদি এটাকে নেগেটিভ করি তাহলে আমরা কিন্তু এখানে হি লাভস কে আগে নেগেটিভ বানাবো। তাহলে কি হবে? হি ডাজ নট। এবং তারপরে কাজটা হচ্ছে বিপরীত করা। এখন ডাজ নট করলে নেগেটিভ হয়ে গেল। তো এইখানে কিন্তু লাভ শব্দটা লাভ আকারে আসবে। হি ডাজ নট লাভ। তারপরে আসবে প্লেইং। তার মানে এখন বাকি অংশের মধ্যে ২ টা শব্দ আছে। একটা হচ্ছে প্লেইং এবং আরেকটা হচ্ছে লাভ। এখন আমি বিপরীত করব কার? এখানে কি কোনো অ্যাডজেক্টিভ আছে? নাই। এখানে কি কোনো অ্যাডভার্ব আছে? নাই। তবে এখানে ভার্ব আছে যার বিপরীত করা যায়। লাভ মানে ভালোবাসা, বিপরীত হলো হেট। তাহলে হি ডাজ নট হেট কি? প্লেইং। তার মানে সে খেলাধুলা ঘৃণা করে না। তার মানে সে খেলাধুলা পছন্দ করে, খেলাধুলা ভালোবাসে। এইভাবে আমাদের মনে রাখতে হবে এই ৫ টা জিনিসের বিপরীত করব। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ এর করব, কখনো, কখনো অ্যাডভার্ব এর করব, কখনো, কখনো ভার্বের বা নাউনের বা প্রিপজিশনের বিপরীত করব। র‍্যান্ডম বিপরীত করব বলে দিলে হবে না। অনেক সময় আমরা দেখি যে যখন শেখানো হয় যে নেগেটিভ করে বিপরীতটা লিখতে হবে। অনেক সময় কার বিপরীত লিখব অনেক সময়
খুঁজে পাই না, এই সমস্যাটা হয়। মনে রাখতে হবে বেশিরভাগ সময় অ্যাডজেক্টিভ এর বিপরীত করি। অ্যাডজেক্টিভ না থাকলে অ্যাডভার্ব এর বিপরীত করি। অ্যাডভার্ব ও না থাকলে ভার্ব এর করি অথবা নাউনের অথবা প্রিপজিশন এর করি। কোয়েশ্চেন সলভ করার সময় এটা আমাদের প্রয়োজন হবে। এবং মনে রাখতে হবে যদি কোন শব্দের বিপরীতটা আমি না জানি তাহলে শিখে নিতে হবে, গুগল করতে হবে অথবা ডিকশনারি থেকে সার্চ করতে হবে অ্যান্ড এটা মনে রাখতে হবে পরবর্তী ইউজের জন্য যাতে ভবিষ্যতে আমি এটা কখনোই না ভুলে যাই। এবার আমরা এই রুলের প্র্যাকটিস কিছু কোয়েশ্চেন করতে চাই। ডে টু ডে লাইফ ইন ঢাকা ইজ এক্সপেনসিভ। এটাকে নেগেটিভ করতে চাই। ডে টু ডে লাইফ ইন ঢাকা ইজ এক্সপেনসিভ। তাহলে এখন আমার কাজ হচ্ছে নেগেটিভ করা। তার মানে প্রথমত এই জায়গাটায় আমি আগে নেগেটিভ করব, তারপরে এই অঞ্চলটার বিপরীত লিখে দিব তাহলেই হয়ে যাবে। অর্থাৎ এই বাক্যটাকে যদি আমি নেগেটিভে ট্রান্সফর্ম করি তাহলে যা আছে সব ঠিক থাকবে। ডে টু ডে লাইফ ইন ঢাকা, তাহলে এখানে হবে হচ্ছে ইজ নট। এই ইজটাকে নেগেটিভ করে দিলাম। তারপরে এক্সপেনসিভটাকে আমরা বিপরীত লিখব ইনএক্সপেনসিভ। আমরা যদি মনে করি এখানে চিপ লিখবো তাতেও হবে, বাট চিপ লেখা চাইতে ইনএক্সপেন্সিভ লেখাটা আসলে ভালো। তাহলে ডে টু ডে লাইফ ইন ঢাকা ইজ নট ইনএক্সপেন্সিভ অথবা ইজ নট চিপ। ওকে, আমরা পরবর্তী প্র্যাকটিসে চলে যাই। পরবর্তী প্র্যাকটিস কোশ্চেনটা হচ্ছে হিজ ওয়াইফ ক্যাথরিন লাভস গার্ডেনিং। একটু আগে এই কাজটা করেছি। তাহলে হিজ ওয়াইফ তারপরে হচ্ছে হলো ক্যাথেরিন, এইটুকু নিয়ে কোনো প্রবলেম হবে না। এইবার লাভসকে নেগেটিভ যদি করতে হয় তাহলে আমরা বুঝতেই পারতেছি এখানে ডাজ নট হবে। তাহলে ডাজ নট করে ফেললে লাভস তো আর থাকবে না, তখন লাভসটা কিন্তু লাভ হয়ে যাবে। তাহলে এখন বাকি রয়েছে ডাজ নট লেখার পরে নেগেটিভ করার পরে বাকি রয়েছে লাভ এবং গার্ডেনিং। বুঝাই যাচ্ছে গার্ডেনিং শব্দের কোনো বিপরীত শব্দ নাই, তাহলে আমাকে লাভকেই বিপরীত করতে হবে। তাহলে হবে হেট এবং তারপরে হবে হচ্ছে গার্ডেনিং। আশা করি বোঝাই গেল। হিজ ওয়াইফ ক্যাথেরিন ডাজ নট হেট গার্ডেনিং। আমাদের বাক্যটা ছিল হিজ ওয়াইফ ক্যাথেরিন লাভস গার্ডেনিং। নেগেটিভ করার জন্য আমি প্রথমত নেগেটিভ করলাম এবং তার সাথে সাথে ট্রান্সফরমেশন বলে আমাকে বিপরীত করতে হবে, তাই লাভের বিপরীত শব্দ হেট করলাম। ওকে, চলে আসে আমাদের পরবর্তী একটা প্র্যাকটিস কোশ্চেন। উই শুড নট ডিস্টার্ব সোশ্যাল অর্ডার। তাহলে এইটা কিন্তু আবার নেগেটিভে আছে, আমাদেরকে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে শুড নটটা এখন হয়ে যাবে শুড। তাহলে উই শুড। এবং তারপরে এখানে বিপরীত করা হয়েছিল ডিস্টার্বের, কারণ সোশ্যাল অর্ডার এটার তো কোনো বিপরীত হয় না। সো ডিস্টার্ব শব্দটাকে আমরা এখন বিপরীতে লিখবো হচ্ছে মেইনটেইন। তাহলে উই শুড মেইনটেইন সোশ্যাল অর্ডার। তাহলে উই শুড মেইনটেইন সোশ্যাল অর্ডার। অথবা আমরা বলতে পারি উই শুড এনকারেজ, উই শুড এনকারেজ সোশ্যাল অর্ডার। অর্থাৎ আমাদের কাজ ছিল বিপরীত করব, সাথে সাথে নেগেটিভও করব। তাহলে নেগেটিভটাকে আমি অ্যাফার্মেটিভে ফিরাই দিলাম, শুড নটকে শুড বানাই দিলাম এবং বিপরীত করেছিলাম এই শব্দটা, তাই এর আবার বিপরীতে চলে গেলাম মেইনটেইন অথবা কারেজ, এনকারেজ। তাহলে উই শুড মেইনটেইন সোশ্যাল অর্ডার অথবা উই শুড এনকারেজ সোশ্যাল অর্ডার। মেইনটেইন বা এনকারেজ যে কোনো একটা দিলেই হবে। আশা করি বোঝাই যাচ্ছে আমাদের রুলটা, যে নেগেটিভ করব বিপরীতে লিখব, কিভাবে সেটা অ্যাপ্লাই করা হয়। এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী রুল। ২ নম্বর রুলটা হচ্ছে অনলি বা অ্যালোন থাকলে নান বাট হয়, কখনো নাথিং বাট হয়, কখনো নট মোর দ্যান হয়, কখনো নট লেস দ্যান হয়। প্রশ্ন হচ্ছে কখন কোনটা হয়। সো আমরা প্রথমে দেখতে চাই অনলি বা অ্যালোন থাকলে যদি সেই অনলি বা অ্যালোন বলতে কোনো ব্যক্তিকে বোঝায়। অনলি মানে কি? শুধুমাত্র। অ্যালোন মানে কি? একাকী। অনলি মানে কি? একমাত্র। এখন অনলি মানে একমাত্র। একমাত্র বলতে কাকে বোঝাচ্ছে? কোনো ব্যক্তিকে একমাত্র বোঝাচ্ছে। আমার একমাত্র তোমাকেই লাগবে। এরকম ডায়ালগ আমরা মারি না? সেই ডায়ালগটা। অনলি ইউ। তাহলে অনলি কাকে বোঝালো? ইউ কে। ইউ তো একটা ব্যক্তি। অথবা যদি বলা হয় অনলি রহিম ক্যান ডু ইট। শুধুমাত্র রহিমই এই কাজটা করতে পারবে। তাহলে অনলি কাকে শুধুমাত্র বলল? রহিমকে। রহিম একটা ব্যক্তি। এইভাবে অনলি অথবা অ্যালোন যদি কোনো ব্যক্তিকে বুঝায়, তাহলে সেই ক্ষেত্রে অনলি বা অ্যালোন ব্যক্তির আগেও বসতে পারে অথবা অনলি বা অ্যালোন ব্যক্তির পরেও বসতে পারে। ব্যক্তির আগে বসেছে না পরে বসেছে এটা বিষয় না। অর্থ করে দেখলাম অনলি বা অ্যালোন আসলে কোনো একটা ব্যক্তিকে নির্দেশ করতেছে। তখন আমাকে মনে রাখতে হবে সেই ব্যক্তিটার পূর্বে নান বাট হবে। সেই ব্যক্তিটার পূর্বে। লক্ষ্য করি অনলি বা অ্যালোন ব্যক্তির আগেও থাকতে পারে, ব্যক্তির পরেও থাকতে পারে। কিন্তু নান বাট সবসময় ব্যক্তির আগে বসে। অর্থাৎ যেই ব্যক্তিকে নির্দেশ করে বললাম অনলি রহিম, তাহলে রহিমের আগে বসবে নান বাট। আমি যদি বলি রহিম অনলি ক্যান ডু ইট, তাহলে হবে নান বাট রহিম ক্যান ডু ইট। কথা কিন্তু একটাই, রহিমের আগে নান বাট। অনলি রহিমের আগেও থাকতে পারে, অনলি রহিমের পরেও থাকতে পারে। ওকে, সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, অনলি হি ক্যান ডু ইট। তাহলে অনলি বলতে কাকে বোঝালো? হি কে। তাহলে আমি জাস্ট অনলির জায়গায়
যদি লিখে দেই নান বাট এবং বাকি যা অংশটা রয়েছে হি ক্যান ডু ইট অথবা ডু দি ওয়ার্ক যা আছে হুবহু লিখে দেই, তাহলে কিন্তু আমাদের বাক্যটি অলরেডি ট্রান্সফর্ম হয়ে গেছে। আশা করি বুঝতেই পারতেছি এই রুলটা কিভাবে কাজ করে। আমাকে বের করতে হবে অনলি বলতে আসলে কাকে বোঝাচ্ছে। অনলি বলতে ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে অনলি পরিবর্তিত হবে নান বাটে এবং যেই ব্যক্তিকে বোঝাচ্ছে নান বাটের ঠিক পরে সেই ব্যক্তিটা বসবে, বাকি অংশ কিন্তু অপরিবর্তিত থাকবে। ওকে, আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস। এই বাক্যতে বোঝা যাচ্ছে অ্যালোন কাকে বোঝাচ্ছে? আল্লাহকে বোঝাচ্ছে। আল্লাহ একাকী আমাদের সাহায্য করতে পারে। তাহলে আমি এখান থেকে অ্যালোনটাকে উঠাই দিব, আল্লাহর পূর্বে এখানে নান বাট লিখে দিব। তাহলে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। অ্যালোন যদিও পরে ছিল কিন্তু নান বাট বসে ওই ব্যক্তিটির আগে, অর্থাৎ নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। ওকে, আমরা চলে আসতে চাই পরবর্তী যে বিষয়টা, সেটা হচ্ছে নাথিং বাট কখন বসে। একইভাবে অনলি জিনিসটা যদি কোনো বস্তুকে বোঝায়, অর্থাৎ অনলি বলতে কোনো বস্তুকে বোঝায়, যদি বলি আই নিড অনলি এ পেন, তাহলে আমার প্রয়োজন শুধুমাত্র একটা কলম, তাহলে এই যে কলমটা কি বস্তু, তাহলে অনলি ম্যাটেরিয়াল। অথবা বলতে পারি ম্যাটেরিয়ালের পরে অনলি যদি থাকে, অর্থাৎ এমন হতে পারে আই নিড এ পেন অনলি, তাহলে পেনের পরেও কিন্তু অনলি থাকতে পারে। আমাকে ভাবতে হবে অনলি বলতে কাকে বোঝাচ্ছে, বস্তুকে বোঝাচ্ছে। তাহলে আমার কাজ হলো সেই বস্তুটার পূর্বে নাথিং বাট লিখে দেওয়া। সেই বস্তুটা কোন বস্তুটা, যেই বস্তুকে আমি অনলি বলেছি সেই বস্তুটার পূর্বে নাথিং বাট লিখে দেওয়া। যেমন আমরা এক্সাম্পল দেখি, আই নিড অনলি এ পেন, তাহলে এই অনলিটা অলরেডি এ পেনের আগেই আছে, তাহলে সমস্যা নেই। আমরা লিখতে পারি এভাবে যে আই নিড অনলি জায়গায় লিখবো হচ্ছে নাথিং বাট, আই নিড নাথিং বাট এ পেন, হয়ে গেল। তারপরে আরেকটা বাক্য দেখি, এ বেস্ট বুক অ্যালোন ক্যান এনরিচ সাম নলেজ। একটা শ্রেষ্ঠ বুক একাই পারে কিছু জ্ঞান সমৃদ্ধ করতে। অ্যালোন কথাটা কিন্তু বেস্ট বুকের পরে ছিল, সমস্যা নেই। আমরা এখান থেকে অ্যালোনটাকে বাদ দিব আর এই বেস্ট বুকের আগে লিখে দিব নাথিং বাট, নাথিং বাট, তাহলে হয়ে গেল। তাহলে নাথিং বাট এ বেস্ট বুক ক্যান এনরিচ সাম নলেজ, অর্থাৎ আমি যেই জিনিসটাকে অনলি বলতেছি, যেই জিনিসটাকে অ্যালোন বলতেছি, সেই জিনিসটা যদি বস্তু হয় তাহলে সেই বস্তুর জন্যই আমরা লিখবো হচ্ছে নাথিং বাট এবং সেই বস্তুটাকে অবশ্যই নাথিং বাটের পরে জায়গা দিতে হবে। এবার আমাদের পরবর্তী হলো নট মোর দেন এবং নট লেস দেন। যদি সেখানে অনলিটা হয় কোনো সংখ্যাকে উদ্দেশ্য করে, সংখ্যাটা উদ্দেশ্য, আমার শুধুমাত্র ১০০ টাকা দরকার, আই নিড অনলি 100 টাকা, বেশিও না কমও না, অনলি 100 টাকা। এইভাবে যখন একটা সংখ্যা, একটা পরিমাণকে, একটা নাম্বারকে, নিউমেরাল একটা সংখ্যাকে যখন অনলি বলে নির্দেশ করা হয়, তখন সেখানে আমরা নট মোর দ্যান বসাই অথবা নট লেস দ্যান বসাই, তারপরে সেই সংখ্যাটা লিখে দেই, বাকি অংশ অপরিবর্তিত রেখে দেই। এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, কোনো কোনো সময় নট মোর দ্যান অথবা নট লেস দ্যান এগুলো ব্যবহারের ফলে অর্থগত একটা বিপত্তি দেখা দেয়, মানে অর্থটা একটু বিদঘুটে হয়ে যায়। এইটা একটু সতর্ক থাকতে হবে যে এখানে নট মোর দ্যান দিব না নট লেস দ্যান দিব। বেশিরভাগ ক্ষেত্রে হয়তোবা নট মোর দ্যান দিলেও বাক্য সঠিক, নট লেস দ্যান দিলেও বাক্য সঠিক, কিন্তু কোনো কোনো সময় নট মোর দ্যান দিলে বাক্যটা অর্থটা ভালো, কিন্তু নট লেস দ্যান দিলে অর্থটা কেমন যেন বিদঘুটে হয়ে গেছে। এমন যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কি করতে হবে, যেটা দিলে অর্থটা ভালো হয় সেটা দিতে হবে। যদিও গ্রামার বলতেছে দুইটা দিলেই সঠিক, বাট আমাদের অর্থটা একটু চেক করতে হবে। এখন একটা এক্সাম্পল দেখি, অনলি 5 বুকস উইল ডু, মানে শুধুমাত্র 5টা বইয়ে কাজ চলবে, অনলি 5 বুকস। তাহলে অনলি কাকে বললো? 5 কে। তাহলে আমরা এখানে বলবো নট মোর দ্যান, অনলির জায়গায় লিখে দিলাম নট মোর দ্যান 5 বুকস উইল ডু, যা আছে তাই থাকবে। এখন এখানে যদি বলি নট লেস দ্যান 5 বুকস উইল ডু, 5টা বইয়ের কমেই চলবে, কমেও চলবে না। সো আলটিমেটলি কথা একটাই দাঁড়াবে, বাট নট মোর দ্যান 5 বুকস উইল ডু, 5টা বইয়ের বেশি লাগবে না। এই কথাটা আসলে শুনতে ভালো লাগতেছে। ওকে, দ্য রোড ইজ, এখানে হবে হচ্ছে অনলি, দ্য রোড ইজ অনলি 500 কিলোমিটারস লং, রাস্তাটা হলো শুধুমাত্র 500 কিলোমিটার লম্বা। তার মানে আমরা এখানে বলতে দ্য রোড ইজ অনলি জায়গায় লিখে দিব নট মোর দ্যান 500 কিলোমিটারস লং, অর্থাৎ যেইখানে সেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যার আগে অনলি কি আমরা রিপ্লেস করে দিব নট মোর দ্যান দিয়ে। বেশিরভাগ সময় নট মোর দ্যান দিয়েই কাজ হয়, দু একটা সময় নট লেস দ্যানের প্রয়োজন হয় আসলে। ওকে, এবার আমরা চলে আসতে চাই এর পরের প্র্যাকটিসে। হি হ্যাজ অনলি এ ফিউ টয়েস,
এখন এখানে আমরা কি করব? এই বাক্যটা অনলি র পরে a few এইটা কিন্তু একটা নিউমেরাল অর্থাৎ এটা একটা সংখ্যা বা নিউমেরাল। আবার এইখানে টয়েস এটা কিন্তু আবার ম্যাটেরিয়াল। তার মানে এইখানটা আমাদের হাতে ২ রকমের অপশন আছে। আমি ম্যাটেরিয়ালকে ধরেও এটাকে নেগেটিভ করতে পারবো। আবার এই নিউমেরাল বা সংখ্যাকে ধরেও নেগেটিভ করতে পারবো। কারণ অনলি থাকলে আমরা জানি নট মোর দ্যান, নট লেস দ্যান হয়। সো আমাদের এই বাক্যের নেগেটিভ হবে ২ রকমের। ২ টাই সঠিক। আমরা বলতে পারি হি হ্যাজ প্রথমত ম্যাটেরিয়াল ধরলাম, তাহলে হি হ্যাজ নাথিং বাট এ ফিউ টয়েস। এটা হতে পারে হি হ্যাজ নাথিং বাট এ ফিউ টয়েস, অথবা হতে পারে হি হ্যাজ নট মোর দ্যান এ ফিউ টয়েস। এই ২ টাই কিন্তু আসলে সঠিক। অর্থাৎ হি হ্যাজ নাথিং বাট এ ফিউ টয়েস এই বাক্যটা যেমন সঠিক, হি হ্যাজ নট মোর দ্যান এ ফিউ টয়েস এই বাক্যটাও সঠিক। এখন ২ টা লাগালেই বাক্য সঠিক হবে। তার কারণ এখানে একটা নিউমেরালও আছে, এখানে একটা বস্তুও আছে। এমন ক্ষেত্রে যে যেটা দিয়েই করি না কেন উত্তর কিন্তু সঠিক হবেই হবে। এরপরে আমরা পরবর্তী প্র্যাকটিসটা দেখতে চাই। হি অনলি লিভস ইন এ হাইভ। সে শুধুমাত্র একটা হাইভে বসবাস করে। অনলি লিভস। তাহলে আমাদের কাজ হলো এই হাইভে যে শুধুমাত্র বসবাস করে এই পুরো কথাটাকেই কিন্তু অনলি দিয়ে কি করা হয়েছে? নির্দেশ করা হয়েছে। তার মানে সে তো আসলে ব্যক্তি না। তাহলে আমরা বলবো ইট, তারপরে যেহেতু বস্তু বোঝাচ্ছে তাহলে কি হবে? নাথিং বাট। ইট নাথিং বাট লিভস ইন এ হাইভ। সে শুধু একটা হাইভে বাস করা ছাড়া আর কিছুই করে না। অর্থাৎ আমরা অনলি কে রিপ্লেস করে দিলাম নাথিং বাট দিয়ে, এবং সে আসলে এই মূল কথাটাকেই বলতেছে। সে একটা হাইভের মধ্যে লিভ করে, হাইভের মধ্যে বসবাস করে। হাইভ মানে হচ্ছে মৌচাক, সে মৌচাকের মধ্যে বসবাস করে। সো সে মৌচাকের মধ্যে বসবাস করা ছাড়া আসলে কিছুই করে না। সো আমরা সেই কথাটা বললাম। এরপরে আমরা চলে আসতে চাই আমাদের পরবর্তী এক্সাম্পলে। ইট টেকস অনলি এ ফিউ সেকেন্ডস। এবার লক্ষ্য করি অনলির পরে এখানে এ ফিউ আছে। এ ফিউ কিন্তু আসলে নিউমেরাল, একটা সংখ্যা। সেকেন্ডস এটা কিন্তু কোনো বস্তু না। তার মানে আমাকে এখন এই সংখ্যাটাকে টার্গেট করেই করতে হবে। সো ইট টেকস এর পরে এই অনলির জায়গায় আমরা লিখে দেব নট মোর দ্যান। নট মোর দ্যান। আমি আগেই বলেছি নট মোর দ্যানটাই সবচেয়ে বেশি জায়গায় ব্যবহার করা হয় এবং এই ক্ষেত্রে অর্থটাও বেশিরভাগ জায়গায় সঠিক থাকে। তাহলে ইট টেকস not more than a few seconds to transmit a message from one country to another. ওকে, তার মানে এখানে অনলির জায়গায় নট মোর দ্যান লিখে দিলাম কারণ এখানে এ ফিউ ছিল, এটা হলো একটা নিউমেরাল। এবার চলে আসে আমাদের পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে বাট দ্য কুক টোল্ড হিম। কিন্তু সেই রাঁধক বা সেই পাচক তাকে বলল যে দিস ডাক এই হাঁসটার ছিল অনলি ওয়ান লেগ। অনলি ওয়ান লেগ। অনলির পরে কি আছে? ওয়ান আছে। তাহলে আমাকে এখন কি করতে হবে? ওয়ান তো একটা সংখ্যা, ওয়ান তো একটা নিউমেরাল। তাহলে আমাকে বলতে হবে নট মোর দ্যান। নট মোর দ্যান। বাকি যা আছে তাই হবে। অনলিটাকে রিপ্লেস করে দিয়ে এখানে নট মোর দ্যান লিখে দিলেই বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে বাট দ্য কুক কিন্তু রাঁধক তাকে বলল যে এই হাঁসটার একটার বেশি পা ছিল না। নট মোর দ্যান ওয়ান লেগ। আশা করি বোঝাই যাচ্ছে এই বাক্যে যদি আমরা নট লেস দ্যান ওয়ান লেগ বলি তাহলে ভাই এই বাক্যের অর্থটা আসবে না। এই জন্য আমি বলেছিলাম নট মোর দ্যান নট লেস দ্যান ব্যবহার করার সময় একটু অর্থগত বিষয়টা মাথায় রাখতে হবে যে কোনটা এই বাক্যের অর্থের সাথে ম্যাচ করে, আমি সেটাই এখানে ইউজ করব। ওকে, তাহলে আমরা চলে আসলাম ২ নম্বর রুলের শেষে। এবার চলে আসবো হচ্ছে ৩ নম্বর রুলে। ৩ নম্বর রুল হচ্ছে বাক্যের মধ্যে যদি মাস্ট থাকে অথবা হ্যাভ টু থাকে তাহলে আমরা সেই মাস্ট বা হ্যাভ টুর জায়গাতে মাস্ট যেখানে আছে, হ্যাভ টু যেখানে আছে সেইখানটাতেই ক্যানট বাট লিখে দিব অথবা ক্যানট হেল্প লিখে দিব। এখন আমরা জানি মাস্ট বলি বা হ্যাভ টু বলি এর পরে কিন্তু একটা ভার্বের বেস ফর্ম থাকে। এখন যদি আমি ক্যানট বাট বসাই তাহলে বেস ফর্মটাকে বেস ফর্মে রেখে দিব। কিন্তু যদি আমি ক্যানট হেল্প বসাই তাহলে এই বেস ফর্মটাকে আমাকে কি করতে হবে? আইএনজি করে লিখতে হবে। সহজ ভাষায় মনে রাখার জন্য মাস্ট এবং হ্যাভ টুর জায়গায় ক্যানট বাট ক্যানট হেল্প হয়। পরের ভার্বটা ক্যানট বাট দিলে বেস ফর্ম অথবা ক্যানট হেল্প দিলে আইএনজি ফর্ম হয়। ওকে, একটা এক্সাম্পল দেখি। উই মাস্ট বি প্রাউড অফ আওয়ার ক্রিকেটার্স। লক্ষ্য করি এখানে মাস্টের পরে ভার্বটা হলো বি। তাহলে আমাদের কাজ হচ্ছে উই থাকবে, মাস্টের জায়গায় আমরা লিখব হচ্ছে ক্যানট বাট। আমি এটাই প্রেফার করি। যদি কেউ ক্যানট হেল্প লিখতে চায় তাতেও কোনো সমস্যা নেই। ক্যানট হেল্পও লেখা যাবে। বাকি অংশের মধ্যে
যদি আমি ক্যানট বাট লিখি তাহলে এইখান থেকে বাকি অংশটা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ উই ক্যানট বাট বি প্রাউড অফ আওয়ার ক্রিকেটার্স, বাক্যটা নেগেটিভ হয়ে গেছে। অর্থাৎ এইখান থেকে বি থেকে শুরু করে বাকিটা নো চেঞ্জ। কিন্তু যদি আমি হেল্প দেই তাহলে বি কে কিন্তু আইএনজি করতে হবে, অর্থাৎ লিখতে হবে বিং প্রাউড অফ আওয়ার ক্রিকেটার্স। এখন আমি কোনটা লিখবো আমার উপরে, বাট আমি প্রশ্নকর্তা যদি হয়ে থাকি তাহলে এইখানে ক্যানট বাট বা কুড নট বাট কোনটা লিখবো চেক করার জন্য আমি খালি দেখবো যে যদি কেউ ক্যানট হেল্প লেখে তাহলে তার এইখানে এটা আছে কিনা। আর যদি ক্যানট বাট লেখে তাহলে তো বেস্ট ফর্ম হবে কোনো টেনশন ছাড়াই। এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, যদি এখানে এরকম হয় যে হি হ্যাড টু গো দেয়ার, যদি এই রকমের হয়, এখন এখানে কিন্তু হ্যাভ নাই, এখানে কিন্তু হ্যাভ নাই, এখানে কি আছে হ্যাড। তাহলে আমরা কিন্তু নেগেটিভ করার সময় এই হ্যাড এর কারণে ক্যান লিখতে পারি না, আমাদের লিখতে হবে কুড নট। এটা হতে পারে কুড নট বাট, তাহলে যা আছে তাই হবে গো দেয়ার। আর যদি আমি এখানে কুড নট বাট না দিয়ে কুড নট হেল্প দিতাম তাহলে এটা হতো হচ্ছে গোয়িং দেয়ার, কারণ হেল্প দিলে আইএনজি দিতে হবে। আশা করি মাস্টার নিয়মটা বুঝতে কারো সমস্যা থাকার কথা না। আমাদের এখানে আরো একটা এক্সাম্পল আছে, আমরা সেই এক্সাম্পল একটু দেখি। এভরিবডি ক্যানট বাট বি কনসিয়াস অফ হেলথ। লক্ষ্য করি এখানে ক্যানট বাট দেওয়া আছে, তাহলে আমি ক্যানট বাটের জায়গায় জাস্ট মাস্ট লিখে দিব, হয়ে যাবে। অথবা হ্যাভ টু লিখে দিব, হয়ে যাবে। এখন যেহেতু এখানে এভরিবডি আছে তাই হ্যাভ টু তো আর হবে না, এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই হ্যাজ টু হবে। এখানে মাস্ট লেখাটাও সঠিক। তাহলে এভরিবডি মাস্ট বি কনসিয়াস অথবা এভরিবডি হ্যাজ টু বি কনসিয়াস, সবই লেখা যাবে। অ্যাফার্মেটিভ করার সময় এটা নেগেটিভে ছিল। ওকে, আমরা এখন প্র্যাকটিসে চলে যাই। উই মাস্ট ডেভেলপ দ্য স্টুডেন্ট অফ ইংলিশ। লক্ষ্য করি মাস্টের পরে কি আছে ডেভেলপ, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই মাস্টের জায়গায় লিখে দিব ক্যানট বাট। আমি আগেও বলেছি আমি ক্যানট বাট লেখার পক্ষপাতী, তার কারণ ক্যানট বাট লিখলে এই ভার্বটার কোনো চেঞ্জ করতে হবে না, যেমন আছে তেমন লিখে দিলেই চলবে। কিন্তু যদি আমি এখানে ক্যানট হেল্প লেখার চেষ্টা করি তাহলে কিন্তু এই ডেভেলপ ভার্বটাকে আইএনজি করে লিখতে হবে ডেভেলপিং, তাহলে বাক্যটা সঠিক হবে, এবার বাকি অংশ অপরিবর্তিত থাকবে। ওকে, আমরা পরবর্তী প্র্যাকটিসে চলে আসি। পরবর্তী প্র্যাকটিস হচ্ছে উই মাস্ট রিয়ালাইজ। একেবারে সহজ কথা, বারবার একই কথা বলবো না। এখন মাস্টের জায়গায় ক্যানট বাট লিখে দিব, তাহলে এই বাক্যটি কিন্তু আমাদের নেগেটিভ হয়ে যাবে। আমি ক্যানট হেল্প লেখার পক্ষপাতী না, যদি কেউ লিখতে চায় আমার কোনো সমস্যা নেই, তবে সেক্ষেত্রে রিয়ালাইজ ভার্বটাকে আইএনজি করতে হবে। ওকে, আমরা পরেরটায় চলে আসি। পরের এক্সাম্পলটা হচ্ছে এভরিওয়ান হেটস এ লায়ার। এইখানে আবার রুলটা চেঞ্জ হয়ে গেল, কারণ আমরা এখন 4 নম্বর রুলে চলে এসেছি। এখন 4 নম্বর রুলে বলা হচ্ছে যদি কখনো এভরি আসে কোনো নাউনের আগে অথবা এভরি আসে কোনো একটা প্রোনাউনের আগে, তখন আমাদের প্রথম কাজ এভরির জায়গাটায় দেয়ার ইজ নো লিখতে হবে। এভরির জায়গাটায় দেয়ার ইজ নো লিখতে হবে। তারপরে যে নাউন বা প্রোনাউনটা থাকবে দেয়ার ইজ নোর পরে সেই নাউন বা প্রোনাউনটা লিখতে হবে এবং তারপরে একটা বাট দিব এবং তারপরে বাকি অংশটা বাক্য থেকে লিখে দিব। এখানে দেখি এভরির সাথে কি ছিল ওয়ান, তাহলে আমরা প্রথমত এই যে এভরি, এই এভরির জায়গায় আগে লিখি দেয়ার ইজ নো। তারপর এখানে কি ছিল ওয়ান, তাহলে এই যে ওয়ানটা লিখবো এবং তারপরে কি ছিল হেডস এ লায়ার, এটা লেখার আগে এখানে একটা বাট লিখবো এবং তারপরে যা ছিল পুরোটা লিখে দিব হেডস এ লায়ার। তাহলে আমরা এভরি জায়গায় কি লিখলাম দেয়ার ইজ নো, এভরির সাথে কি ছিল ওয়ান, তাহলে সেই ওয়ানটা এখানে লিখে দিলাম। তারপরে দিলাম বাট এবং বাকি যে অংশটা ছিল এই পুরোটা হুবহু এখানটায় লিখে দিলাম। খুব সহজ। এভরির জায়গায় দেয়ার ইজ নো, তারপরে নাউন প্রোনাউন জায়গায় থাকবে এবং তারপরে বাট লিখে বাকি অংশ বসে পড়বে, বাক্যটি নেগেটিভ হয়ে যাবে। দিস ইজ রুল নাম্বার 4। আমরা জানি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার জন্য মাত্র 6টা রুল আছে। সো দিস ইজ রুল নাম্বার 4। ওকে, এখন আমরা চলে আসি আরেকটা এক্সাম্পলে। এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে এখানে এভরির সাথে কি আছে মাদার, তাহলে এভরির জায়গায় আমরা কি লিখবো, এভরির জায়গায় আমরা লিখবো দেয়ার ইজ নো এবং এভরির সাথে কি ছিল মাদার, তাহলে নো এর পরে কি লিখবো মাদার। তারপরে কি ছিল লাভস হার চাইল্ড, এটা লেখার আগে আমরা কি করব একটা বাট লিখবো, তারপরে লিখবো লাভস হার চাইল্ড। সো এখন চলে আসি আমাদের প্র্যাকটিসে, দেখি এই রুলের প্র্যাকটিস গুলো কেমন হয়। প্রথমটা এভরিওয়ান নোজ ইট, তাহলে এখানে এভরির সাথে কি আছে ওয়ান, তাহলে আমরা এভরির জায়গায় প্রথমে লিখবো হচ্ছে দেয়ার ইজ নো, তারপরে এখানে ওয়ান ছিল তাহলে ওয়ানটা চলে আসলো, তারপরে লিখবো একটা বাট
এবং তারপর বাকি যা ছিল তাই আমরা এখানে বসিয়ে দেব। নোজ ইট। তাহলে এভরি জায়গায় কি লিখবো? দেয়ার ইজ নো। তারপর ওয়ান যেটা ছিল এই যে ওয়ান চলে আসলো। তারপর একটা বাট লিখে বাকি যে অংশটা ছিল এখানে বসে পড়লো। ওকে, সো আমরা পরবর্তী প্র্যাকটিসে চলে যাই। পরবর্তী প্র্যাকটিস হচ্ছে হলো এভরিবডি লিভস ইন সোসাইটি। এখানে এভরির সাথে কি আছে? বডি। তাহলে আমরা প্রথমত এভরির জায়গায় কি করব? দেয়ার ইজ নো করব। তারপরে বডি ছিল তাই এখানে বডি লিখে ফেলবো। তারপরে একটা বাট দিব এবং তারপরে এখানে যা আছে হুবহু এখানটায় লিখে ফেলবো লিভস ইন সোসাইটি। তাহলে দেয়ার ইজ নো বডি বাট লিভস ইন সোসাইটি। অর্থাৎ আমরা কিন্তু যেই বাক্যটা দেওয়া আছে সেটাকেই খালি রিপ্লেস করে করে খুব সহজেই নেগেটিভ করে ফেলতে পারতেছি। ওকে, এরপর আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে অলমোস্ট এভরিওয়ান এনজয়স টি। এইখানে অলমোস্ট দেখে কেউ কেউ বিভ্রান্ত হয়ে যেতে পারে। সো অলমোস্ট দেখে বিভ্রান্ত হওয়ার কথা আমাদের মনে না রাখলেও চলবে। আমরা সরাসরি এইখানে টার্গেট করব। অলমোস্ট অলমোস্টের জায়গায় রেখে দিলাম অলমোস্ট। তারপরে এভরি জায়গায় লিখে দিলাম দেয়ার ইজ নো। তারপর ওয়ান ছিল তাই ওয়ানটা এখানে চলে আসলো। তারপরে একটা বাট আসবে। তারপরে এনজয়স টি এখানে যা আছে এই জিনিসটা হুবহু এখানটায় চলে আসবে। তাহলে অলমোস্ট দেয়ার ইজ নো ওয়ান বাট এনজয়স টি। আশা করি বুঝাতেই পারছি যে অলমোস্ট অলমোস্ট এসে কিছুটা বিভ্রান্ত করার চেষ্টা করতেই পারে, বাট অলমোস্ট নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের টার্গেট ছিল এখানে এভরিওয়ান। এভরি যখন পাইবো কোনো নাউন বা প্রোনাউনের আগে ওইখানটায় দেয়ার ইজ নো, তারপরে নাউন প্রোনাউন বাট প্লাস বাকি অংশ লিখে দিলেই বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। এরকমের আগে পিছে কিছু লেস টেস লাগায়ে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেই পারে পরীক্ষায়। সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। ওকে, পরবর্তী প্র্যাকটিস দেখি। দেয়ার ইজ নো স্কুল উইদাউট এ লাইব্রেরি। এই যে একটু ভেজাল করে ফেলছে। দেয়ার ইজ নো স্কুল বাট হ্যাজ এ লাইব্রেরি। এইটা হওয়ার কথা ছিল। এমন কোন স্কুল নাই যার লাইব্রেরি নাই। এখন সেই কথাটাই কিন্তু উইদাউট এ লাইব্রেরি দিছে। এই জায়গাটায় একটা মেজর একটা পরিবর্তন করে ফেলেছে। আসলে এটা ব্যতিক্রম একটা এক্সাম্পল, ব্যতিক্রম একটা বাক্য। অনেক সময় পরীক্ষায় এসে পড়লে স্টুডেন্ট আর উত্তর করতে পারে না। ফলে আমাদের মনে রাখতে হবে দেয়ার ইজ নো যেটা ছিল এই জায়গায় কিন্তু আমরা এভরি দিব প্রথমত। এভরি। এবং এভরি পরে কি ছিল? স্কুল। তাহলে আমরা এখানে স্কুল দিলাম। এখন যদি আমি উইদাউট এ লাইব্রেরি বলি এভরি স্কুল উইদাউট এ লাইব্রেরি, তাহলে কিন্তু বাক্যটা হবে না। তার কারণ বাক্যের মধ্যে কোনো ভার্ব নাই। তাহলে আমাকে একটা ভার্ব দিতে হবে। এভরি স্কুল আমরা এখন যদি দেই হ্যাজ এ লাইব্রেরি, এইবার কিন্তু হয়েছে। তার মানে এই বাক্যটা আমাদের একটু আলাদা করে মনে রাখতে হবে। এভরি স্কুল হ্যাজ এ লাইব্রেরি। দেয়ার ইজ নো স্কুল বাট হ্যাজ এ লাইব্রেরি, এটা হওয়ার কথা ছিল না করে প্রশ্ন দেওয়া হয়েছে দেয়ার ইজ নো স্কুল উইদাউট এ লাইব্রেরি। যেই কারণে কেউ না কেউ বিভ্রান্ত হতেই পারে। এবার আমরা চলে আসতে চাই আমাদের পরবর্তী রুলে। পরবর্তী রুল, রুল নম্বর ৫। রুলটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ যদি থাকে তাহলে নো সুনার হ্যাড এবং তারপরে দেন হয়। এই যে নিয়মটা বলতেছি এই নিয়মটা কিন্তু ডিগ্রি পরিবর্তন হিসেবেও বিবেচনা করা হয়। আবার কম্পারেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি রূপান্তরের ক্ষেত্রে একই কথা বলা হয়। এর মানে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ ওয়ালা বাক্যটা একদিক দিয়ে যেমন সেটা অ্যাফার্মেটিভ, অন্য দিক দিয়ে সেটা আবার পজিটিভ ডিগ্রি। আবার নো সুনার হ্যাড ওয়ালা বাক্যটা একদিক দিয়ে যেমন নেগেটিভ, অন্য দিক দিয়ে সেটা আবার কম্পারেটিভ। তাই যদি কখনো অ্যাজ সুন অ্যাজ দিয়ে বলে এটাকে কম্পারেটিভ করো তাহলে আমরা নো সুনার হ্যাড করব। অথবা অ্যাজ সুন অ্যাজ দিয়ে যদি বলে নেগেটিভ করো তাহলেও আমরা নো সুনার হ্যাডই করব, যেটা এখন করব আর কি। আবার নো সুনার হ্যাড দিয়ে যদি বলে পজিটিভ ডিগ্রি করো তাতেও আমরা অ্যাজ সুন অ্যাজ করব। আবার নো সুনার হ্যাড দিয়ে যদি বলে অ্যাফার্মেটিভ করো তাহলেও আমরা কিন্তু নো সুনার হ্যাড থেকে আমরা অ্যাজ সুন অ্যাজ এই আসবো। মানে মূল বিষয়টা হচ্ছে এটা দুই জায়গাতে আমাদের চাইতে পারে, দুই ভাবে চাইতে পারে। নেগেটিভ করেও বলতে পারে, কম্পারেটিভ করেও বলতে পারে। আবার অ্যাফার্মেটিভ করেও বলতে পারে, পজিটিভ করেও বলতে পারে। যাই বলুক আমি অ্যাজ সুন অ্যাজ করব। যাই বলুক আমি নো সুনার হ্যাড করব। আশা করি বুঝাতে পারছি। একটা এক্সাম্পল দিয়ে আমাদের এই কাজটা শুরু করতে চাই। লক্ষ্য করি এখানে as soon as the master sat down to eat he noticed the missing leg। এখন এখানে এই as soon as এর বাক্য দিয়ে বলা হলো এটাকে নেগেটিভ করো। তাহলে আমাদের প্রথম কাজ এই as soon as এর জায়গায় আমরা এখানে no sooner আগে লিখে নিব এবং তার সাথে হ্যাডটাও লিখবো, no sooner had। তাহলে as soon as এর জায়গায় আমি কি লিখলাম? no sooner had। এরপরে এই যে অংশটা আছে এই অংশটা লিখবো, এটা হলো সাবজেক্ট। তাহলে এরপর আমরা লিখবো হচ্ছে দি মাস্টার।
এরপরের কাহিনীটা হচ্ছে এই হ্যাড আসার ফলে এই যে ভার্বটা ছিল এটা কিন্তু ভার্বের টু ফর্ম ছিল। কিন্তু হ্যাডের কারণে এই যে হ্যাডটা এটার কারণে এখন আর টু ফর্ম থাকবে না। আমাদের লিখতে হবে থ্রি ফর্ম। তাহলে এখন স্যাট এর থ্রি ফর্ম কি? সিট, স্যাট, স্যাট। তার মানে এবার আমি এখানে স্যাট লিখলাম কারণ এটাও ভি থ্রি ফর্ম। এবং তারপরে এই অংশটা ঠিক থাকবে ডাউন টু ইট। এইবার এই যে কমাটা আছে এই কমার জায়গায় আমরা একটা দেন দিব। কেন দেন দিলাম? কারণ নো সুনারের স্ট্রাকচারে নো সুনারের সাথে এখানে একটা দেন আছে। এইবার এইখানে হি নোটিসড দ্য মিসিং লেগ, এইখানে আমরা যা আছে তাই আমরা লেগ পর্যন্ত লিখে দিব। অর্থাৎ এই বাক্যটি অ্যাজ সুন অ্যাজ থেকে নো সুনার হ্যাডে ট্রান্সফরমেশন হয়ে গেছে। এখানে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে নো সুনার হ্যাড বলে আসলে কোনো স্ট্রাকচার নাই। যেহেতু ট্রান্সফরমেশনে অ্যাজ সুন অ্যাজ দিয়ে বাক্য দিলে নো সুনার হ্যাডই হয় বেশিরভাগ সময়, আমি সেজন্য বলেছি আসলে স্ট্রাকচার কিন্তু নো সুনার হ্যাজ, নো সুনার হ্যাড সবই হতে পারে। তাই স্ট্রাকচার কখনো নো সুনার হ্যাড বলবো না, আমরা বলবো স্ট্রাকচারটা হলো নো সুনার দ্যানের স্ট্রাকচার। হ্যাঁ, কখনো কখনো হ্যাড হয়, কখনো কখনো হ্যাজ হয়। এই সম্পর্কিত আলোচনা সেন্টেন্স কমপ্লিটিং এর পার্টের মধ্যে আছে, যখন আমরা এই নো সুনার দিয়ে সেন্টেন্স কমপ্লিটিং শিখেছি সেইখানটাতে কষ্ট করে ওই ভিডিওটা দেখে আসতে হবে। ফলে আমরা এখন এখানে হ্যাড দিয়ে কেন শিখলাম, তার কারণ হচ্ছে ট্রান্সফরমেশনে যখন নো সুনার বা অ্যাজ সুন এর ট্রান্সফরমেশন দেওয়া হয় সেখানে হ্যাড ওয়ালা বাক্যগুলোই দেওয়া হয়। এখন পরীক্ষার হলে যদি অন্য কিছু দেয় তাহলে কিভাবে বুঝবো? এই জায়গাটা দেখতে হবে। যদি এইখানটায় পাস্টে দেওয়া থাকে তাহলে এটা নো সুনার হ্যাড হবে। যদি এখানটায় ফিউচারে দেওয়া থাকে তাহলে এখানে নো সুনার হ্যাজ হবে। তারপরে বাকিটা যা যা বলেছি সব ঠিক আছে। আমি আবারও বলতেছি, যদি এখানে পাস্টে দেওয়া থাকে হি নোটিসড পাস্টে তাহলে এটা হবে নো সুনার হ্যাড। যদি এটা ফিউচারে দেওয়া থাকে তাহলে এটা হবে নো সুনার হ্যাজ। আপাতত ফিউচারে থাকার সম্ভাবনা কম, সেজন্য আমি এই কথাটা বললাম না, জাস্ট একটু ইঙ্গিত দিয়ে রাখলাম। এবার আমরা পরবর্তীতে চলে আসি। পরবর্তীটা প্র্যাকটিস কোশ্চেন। অ্যাজ সুন অ্যাজ দ্য মাস্টার স্যাট ডাউন টু ইট, যেটা এইমাত্র করলাম, আশা করি এটা নিয়ে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। পরবর্তী যে প্র্যাকটিস কোশ্চেন সেটা একটু দেখি। সেটা হচ্ছে হলো অ্যাজ সুন অ্যাজ দ্য প্রিন্স হার্ড দ্য নিউজ। এই যে অ্যাজ সুন অ্যাজ, লক্ষ্য করি হি কেম, যেহেতু এইটা পাস্টে আছে তার মানে আমরা এখন অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় লিখবো হচ্ছে নো সুনার হ্যাড। তারপরে এই যে সাবজেক্টটা চলে আসবে দা প্রিন্স। তারপরে এটা ভি টু ফর্মে ছিল, আমার লাগবে ভি থ্রি। এখন হার্ডের ভি থ্রি ফর্ম হার্ডই, তাই এটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। তারপরে দা নিউজ যা ছিল দা নিউজই হবে। এরপরে আমরা জানি এই কমার জায়গাটা একটা দেন হবে, দিলাম দেন। এবং তারপরে বাকি অংশটা যা ছিল হুবহু এইখানটায় লিখে দিব, বাক্যটি কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। আশা করি অ্যাজ সুন অ্যাজ থেকে নো সুনার হ্যাডে যাওয়ার যে সিস্টেমটা বুঝতে পারছি। এখানে পাস্ট থাকলে নো সুনার হ্যাড হবে, আর কমার পরে ফিউচার থাকলে এখানে নো সুনার হ্যাজ হবে। ভাই মাথায় রাখতে হবে, নো সুনার হ্যাডের কোনো স্ট্রাকচার নাই, স্ট্রাকচার হলো নো সুনার দেন। কখনো হ্যাড হয়, কখনো হ্যাজ হয়, কখনো পাস্ট পারফেক্ট হয়, কখনো প্রেজেন্ট পারফেক্ট হয়। বিস্তারিত সেন্টেন্স কমপ্লিটিং এর ক্লাসে আলোচনা করা হয়েছে। ওকে, এবার আমরা চলে আসতে চাই আমাদের পরবর্তী 6 নম্বর রুলে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ এন্ড থাকে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে শুধু এন্ড থাকে, যেই এন্ড বোথ এন্ড দুইটা করে জিনিসকে যুক্ত করেছে, এমন থাকলে বোথ এন্ড থাকলে সহজ, বোথের জায়গায় নট অনলি, এন্ড এর জায়গায় বাট অলসো। আর যদি শুধু এন্ড থাকে তাহলে এন্ড এর জায়গায় বাট অলসো, এন্ড এর আগে যে জিনিসটাকে যুক্ত করলো তার আগে নট অনলি বসাই দিলেই হবে। সহজ ভাষায় বোথ এন্ড থাকলে আমরা লিখি নট অনলি বাট অলসো, শুধু এন্ড থাকলেও আমরা লিখি নট অনলি বাট অলসো। সো একটা এক্সাম্পল দেখতে চাই, দ্য ক্লাস বিকামস কমিউনিকেটিভ অ্যান্ড লাভলি। তাহলে এন্ড যুক্ত করেছে দুইটা জিনিসকে, কমিউনিকেটিভ অ্যান্ড লাভলি। তাহলে নেগেটিভ করার সময় আমরা কি করব? আমরা দ্য ক্লাস বিকামস এইটুকু তো ঠিকই থাকবে যা আছে তাই। এরপরে এই যে কমিউনিকেটিভ অ্যান্ড লাভলি, সো এই কমিউনিকেটিভ এর আগে এইখানে দিব একটা নট অনলি, এবং তারপরে হবে হচ্ছে কমিউনিকেটিভ, এন্ড এর জায়গায় হবে হচ্ছে বাট অলসো, এন্ড তারপরে হচ্ছে হলো লাইভলি। তাহলে দ্য ক্লাস বিকামস নট অনলি কমিউনিকেটিভ বাট অলসো কি হবে? লাইভলি। আশা করি বোঝাই যাচ্ছে নট অনলি বাট অলসো কোথায় হয়? যখন বোথ এন্ড থাকে অথবা শুধু এন্ড থাকে। এন্ড এর জায়গায় হবে বাট অলসো, আর বোথের জায়গায় হবে হচ্ছে নট অনলি।
এখন বোথ যদি না থাকে সেক্ষেত্রে যে জিনিসটাকে যুক্ত করেছে সেই জিনিসের আগে আমরা কি দিব? নট অনলি লিখে দিব। ওকে, আমরা একটা প্র্যাকটিস কোয়েশ্চেন দেখতে চাই। মেনি অফ হিজ ফ্রেন্ডস নট অনলি ডান্সড বাট অলসো স্যাং। তাহলে নট অনলির জায়গায় আমরা কি দিব? আমরা বোথ দিব এবং বাট অলসোর জায়গায় আমরা কি দিব? এন্ড দিব। তাহলেই কিন্তু বাক্যটা হয়ে গেছে অ্যাফার্মেটিভ। নট অনলি দিলে নেগেটিভ হয় আর বোথ এন্ড দিলে অ্যাফার্মেটিভ হয়। আশা করি এই প্র্যাকটিস কোশ্চেনটা বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। পরবর্তী প্র্যাকটিস কোশ্চেন, হি ওয়াজ বোথ ব্রেভ অ্যান্ড ইন্টেলিজেন্ট। তাহলে বোথ এর জায়গায় আমাকে নেগেটিভ করতে বলেছে, নট অনলি বাট অলসো ইউজ করতে বলেছে। একই কথা, বোথ এর জায়গায় আমি লিখব নট অনলি আর এন্ড এর জায়গায় আমি লিখব বাট অলসো। তাহলেই কিন্তু বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। হি ওয়াজ নট অনলি ব্রেভ বাট অলসো ইন্টেলিজেন্ট। তাহলে এই বাক্যটা কি হয়ে গেল? এই বাক্যটা নেগেটিভ হয়ে গেল নট অনলি বাট অলসো ব্যবহার করে। তাহলে ট্রান্সফরমেশনের অনেকগুলি পর্বের প্রথম যে অংশটা ছিল সেটা হচ্ছে বেসিক, যেটা গত ক্লাসে পড়েছি। আজকে আমরা দ্বিতীয় যে পার্টটি করলাম সেটা হচ্ছে ট্রান্সফরমেশনের অর্থগত যে প্রকারভেদ সেন্টেন্সের, তার উপরে যে ট্রান্সফরমেশন, অ্যাফার্মেটিভ নেগেটিভ অথবা নেগেটিভ অ্যাফার্মেটিভের রুলগুলো। ৬টি রুল এক কথায় মনে রাখতে হবে, তাহলেই আমরা এই সবগুলো পারবো। আশা করি অ্যাফার্মেটিভ নেগেটিভের ট্রান্সফরমেশনে কোনো কোশ্চেন বুঝতে সমস্যা হবে না। তবে আমাদের প্রথম যে রুলটি এটিই বেশি ব্যবহার হয়, নেগেটিভ করব, বিপরীত লিখব সেইটা। ওকে, ট্রান্সফরমেশনের পরবর্তী যে অংশটা সেটা নিয়ে আমাদের সামনের ক্লাসে পরবর্তী অংশে আলো ব্যাপক আলোচনা করা হবে। আশা করি পরবর্তী অংশ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, এই ট্রান্সফরমেশনের অংশ আলোচিত হবে নেক্সট ক্লাসে। দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।